আসসালামু আলাইকুম। নাইমা বলছি বিক্রমপুর থেকে। সিম্পল লাইফস্টাইল বাই নাইমা চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ তো চলে গেল, বেশ কয়েকদিনই হয়ে গেছে। তো ঈদের আনন্দ একটু একটু করে ম্লান হতে শুরু করেছে। সংসারের টুকিটাকি কাজেও আস্তে আস্তে মন দিচ্ছি। ঈদ আনন্দ আর সাথে ঘোরাফেরা তো অনেকই হলো। তো শুধু ঘোরাফেরা করে এই পুরো মাসটা কাভার করলে তো চলবে না। এই মাসে আমাদের কিন্তু 6টা রোজা আছে, যেগুলোকে সাক্ষী রোজা বলে। তো সেগুলো করতে হবে। সাথে সংসারের কাজ কিন্তু অনেকটাই জমে আছে। তো আমার ছাদ বাগানের গাছগুলোর কিন্তু খুবই বাজে অবস্থা হয়ে আছে, ঠিকঠাক মতো পানিও দেওয়া হয়নি এই কয়দিন। গাছের গোড়ায়ও কিছু মাটি দিতে হবে। তো দেখতেই পেলেন ভিডিওর শুরুতেই আমি কিন্তু একটা ছোট ঝাড়ু আর বালতি নিয়ে চলে গিয়েছিলাম আমাদের বাড়ির একদম নিচের সাইডে, যেখানে প্রচুর পরিমাণে পাতা পড়ে আছে আর সাথে ধুলাবালিও আছে। তো ধুলাবালি যুক্ত এই পচা পাতাগুলো কিন্তু গাছের গোড়ায় দেওয়াই যায়, খুব ভালো সারের কাজ করবে। যে জায়গাটা থেকে এগুলো আনলাম সেটা হচ্ছে আমাদের বাড়ির প্রবেশ পথ, আর পাশ দিয়ে কিন্তু রাস্তা গিয়েছে, আর সে রাস্তা দিয়ে প্রচুর লোকজন যাতায়াত করে। তো ইচ্ছে ছিল খুব ভোরবেলায় যে এগুলো নিয়ে আসবো যখন মানুষজন কম থাকবে, কিন্তু যেহেতু রোজা রেখেছিলাম তো সকালে উঠতে পারিনি। একটু বেলা করে উঠেছি আর গিয়ে সাথে সাথে এগুলো এনেছি। তবে প্রচুর লোকজনের যাতায়াত ছিল আর সবাই অবাক হয়ে আমাকে দেখছিল যে আমি কেন এগুলো তুলছি আর এগুলো দিয়ে আমি কি করব, অনেকে জিজ্ঞেসও করছিল। তো একটু লজ্জাই লাগছিল, তাই আর বেশিক্ষণ দেরি করিনি, অল্প পরিমাণে নিয়েই চলে এসেছি। বালতিটা আর ভরার সুযোগ পাইনি, তাড়াতাড়ি করে নিয়েই চলে এসেছি। যে যে গাছের মাটির প্রয়োজন ছিল সবগুলোতে হয়নি, কয়েকটা গাছে দিয়েছি যেহেতু অল্প পরিমাণে ছিল। আর যেহেতু রোজা রেখেছি তো ছাদে এত রোদ ছিল, এত গরম লাগছিল, তো তাড়াতাড়ি করে চলে আসলাম ঘরে। আর ভালো লাগছিল না গরমে। বাইরে রোদ থাকলেও বাতাসও ছিল, কিন্তু রোদের তাপে বাতাস আর গায়ে লাগছিল না, তাই ঘরেই একটু আরাম করছিলাম আর ফোন চাপছিলাম। এই সময়টাতে গাছের পুরানো সব পাতা ঝরে গিয়ে নতুন পাতা গজিয়েছে, অনেক গাছেই নতুন ফুল এসেছে, দেখতে কিন্তু বেশ লাগে। এরপর আসলাম রান্নাঘরে, গরুর মাংসের কাবাব বানাবো। এটা আমার ছেলের খুবই পছন্দের একটা খাবার, আর এটা সবসময় করে আমার ফ্রিজে রেখে দিতে হয়, কারণ আমার ছেলের 2 দিন পর পরই খেতে ইচ্ছে করে। আর এটা হলে আর কিছু লাগবে না, জাস্ট 2টা কাবাব ভেজে দিব, 1 প্লেট ভাত, খাওয়া শেষ। দুপুরের রান্না বান্নার পরিমাণটা একটু কম, যেহেতু আমি রোজা, তাই ভাবলাম আমি কাবাবটাই করে ফেলি। তো মাংসটা আগেই ভেজানো ছিল, সেগুলো পরিষ্কার করে নিয়ে এরপর কাবাবের জন্য যা যা প্রয়োজন মশলা আমি বাড়ি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে তারপর এগুলোকে আমি বসিয়ে দিব সিদ্ধ। এটা আমি যেহেতু বাচ্চাদের জন্য করছি, কোনো মেহমানের জন্য না, এজন্য খুব বেশি মশলা আমি ইউজ করিনি। যেগুলো নর্মাল আমরা গরুর মাংস রান্না করার জন্য যেসব মশলাগুলো ইউজ করি, তো সেগুলোই আমি করছি। আর খুব বেশি ঝালও দিব না। আর এবার কিন্তু আমি একবারে অনেকগুলো করে রাখছি, বেশ ভালো পরিমাণে মাংস নিয়েছি।
মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য আমি ঢাকনার ছিদ্রটাকে একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। আর বাই দ্য ওয়ে, আমি কিন্তু লবণ দিতে একদমই ভুলে গিয়েছিলাম। আপনারা কিন্তু আবার রান্না করার সময় লবণটা দিতে ভুলে যেন না প্লিজ। সেলাইটা নিয়ে ওইভাবে এখন আর একদমই বসা হয় না। রমজান থেকে শুরু হয়েছে, এখনই ওইভাবেই চলছে। তো আজ আমি মানে দুপুর টাইমেই, ঠিক দুপুর না এখন, তো যাই হোক এখনই করছি, কারণ বিকেলে যেহেতু ইফতার আয়োজন করব একটু, তাই এখনই একটু বসেছি। অনেকেই আমার সেলাই নিয়ে প্রশ্ন করেন যে আমি সেলাই কার কাছ থেকে শিখেছি। আসলে এটা আমি কমেন্টে উত্তরটা দিয়ে দিই সাথে সাথেই, কারণ যখনই কমেন্ট আসে আমি চেষ্টা করি সবগুলো কমেন্ট মানে আমি দেখা মাত্রই রিপ্লাই দিয়ে দিতে, কারণ কমেন্টের রিপ্লাই দিতে আমার কাছে খুব ভালো লাগে। তো আমি আমার সেলাই, সমস্ত সেলাই বলতে পারেন, মানে সেলাইয়ের হাতে খড়ি হয়েছে আমার আম্মুর হাতে। আমার আম্মু কিন্তু অনেক সুন্দর সেলাই পারে। এখন চোখের সমস্যা হয়ে গেছে, খুব বেশি পাওয়ারের চশমা ইউজ করেন, তো এখন আর সেলাইটা ওইভাবে করেন না। তবে একটা সময় এত সুন্দর আর নিখুঁতভাবে সেলাইগুলো করতেন, ওই রকম আমিও পারি না। তো আম্মুর কাছে আমার সমস্ত সেলাই শেখা, আর আম্মুর কাছে আমার সেলাইয়ের হাতে খড়ি, যেটা কিছুক্ষণ আগে বললাম আর কি। কথা বলতে বলতে দুপুরের রান্না শেষ, আর কাবাবের জন্য মাংসটাও একদম রেডি। মাংস থেকে তেজপাতা আর গরম মশলাগুলো তুলে ফেলে দিয়ে এগুলো আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর এখন প্রয়োজনীয় যা যা উপকরণ দেওয়ার সেগুলো দিয়ে আমি এগুলো কাবাবের শেপ দিয়ে দেব। আগেই বলেছি খুব বেশি মশলা কিন্তু আমি ইউজ করিনি আর করবও না, যেহেতু বাচ্চাদের জন্য করছি। তো এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, তারপর হচ্ছে পুদিনা পাতা কুচি, পেঁয়াজের বেরেস্তা, সামান্য টেস্টিং সল্টটা ইউজ না করাই ভালো, এটা স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না। তারপর একটা ডিম দিয়ে দিয়েছি, আর আমি পাউরুটির পিসগুলো ব্লেন্ডারে দিয়ে জাস্ট গুঁড়ো করে নিয়েছি। এগুলো দিয়ে পরিমাণ মতো লবণ, জিরার গুঁড়া, ইচ্ছে করলে আপনারা আরও অনেক কিছু, গোলমরিচের গুঁড়া, অনেক কিছু অ্যাড করতে পারেন। তো আমি বুঝে আমার মতো করে অ্যাড করেছি, আর এখন সেগুলোকে আমি কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। আর এটা আজ বানাচ্ছি মানে আজ আমার ছেলেদের চেয়েও বেশি খুশি। এটাকে ভেজে দিতেই হবে, আর এগুলো দিয়ে ভাত খাবে, আর কিছুই নেবে না সে। এদিকে আমার মেয়ে নিজের মতো খেলা করছিল, তো ও ওর মতো খেলা করছে আর আমি আমার মতো কাজ করছি। বাচ্চারা যখন একটু বিরক্ত কম করে তখন কাজ করতে কিন্তু বেশ সুবিধাই হয়। ছেলে মসজিদে গেছে নামাজে, এসেই তো দুপুরের খাবার চাইবে, তাই তাড়াহুড়া করে কাবাবটা ভেজে নিচ্ছি আর ছেলের খাবারটাই আগে রেডি করে দিচ্ছি। ছেলের খাওয়া শেষ হলে তারপর মেয়েকে খাইয়ে দিব। আর যে প্রচণ্ড গরম, এই ঠান্ডা পানিগুলো দেখে আমার তো লোভ লেগে যাচ্ছে। যাই হোক, আল্লাহ মাফ করুক, রোজা রেখেছি, তো ঠান্ডা পানি দেখে লোভ করলে তো আর হবে না। ফ্রিজের পানির সাথে নর্মাল পানি মিশিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি ছেলের জন্য। তো আমি ছেলের জন্য খাবার বাড়তে থাকি, আর আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভোলা যাবে না। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।